প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যেটা কিনা উইডো পেনশন অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে উইডো পেনশন প্রকল্প আছে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। এটার এই প্রকল্পটি কবে চালু হয়েছে, বেনিফিট কি, বা এই প্রকল্পটি কারা পেতে পারেন, এবং যে টোটাল অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সেটা কিভাবে ফিল আপ করতে হবে, এই টোটাল কিছুই আপনাদের আমি দেখাতে চলছি, এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? দেখেন, আমরা জানি 2010 সালে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থ্রু দ্য উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট লঞ্চড এ কম্পেশনেট ইনিশিয়েটিভ কল্ড দ্য উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা। এই প্রকল্পটি চালু করেছিল 2010 সালে। ওকে, বেনিফিট কি? প্রত্যেক বেনিফিশিয়ারি যিনি অ্যাপ্লিকেশন করবেন, বেনিফিশিয়ারি 1000 টাকা পেতে পারেন পার মান্থ। কত টাকা? 1000 টাকা। ঠিক আছে? এবার এটার ক্রাইটেরিয়া কি? এটা কি হতে হবে? একজন উম অবশ্যই যেহেতু বিধবা, তার মানে মহিলা হতে হবে। ঠিক আছে? তারপর আপনার কি হতে হবে? দ্য বেনিফিশিয়ারি শুড অ্যাটেইন দ্য এজ অফ 60 ইয়ার্স অর মোর। বুঝতে পারছেন? ৬০ বছর অথবা তার বেশি হতে হবে। তারপর কি বলছে? একজন ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। পার মান্থ এটা কি বলছে? বেনিফিশিয়ারি ফ্যামিলি ইনকাম মাস্ট নট এক্সিড 1000 টাকা পার মান্থ। অর্থাৎ মাসে 1000 টাকার উপরে কিন্তু ফ্যামিলির ইনকাম হওয়া চলবে না। তাহলে পরে কিন্তু আপনি এই বিধবা পেনশন বা ভাতা পাবেন না। দ্য বেনিফিশিয়ারি মাস্ট নট বি মেইনটেইনড বাই এনি অফ হার রিলেটিভ। অর্থাৎ যদি বেনিফিশিয়ারি কেউ তার ফ্যামিলির অন্য কেউ তাকে মেইনটেইন করে, তাহলে পরে কিন্তু সে এটা পাবে না। অর্থাৎ সে নিজেই চলছে, তার ফ্যামিলি নিজেই চালাচ্ছে, সেটাই কিন্তু হতে হবে। অন্য কেউ যদি বা তার রিলেটিভ যদি কেউ তাকে মেইনটেইন করে থাকে, তাহলে পরে সে এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। The beneficiary must have been a resident of West Bengal for at least 10 years অর্থাৎ 10 বছর বা তার বেশি হতে হবে কিন্তু তাকে, যে পশ্চিমবঙ্গে সে বসবাস করে 10 বছর। তারপর কি? প্রফেশনাল বেগার্স অ্যান্ড মেন্ডিক্যান্টস আর নট এলিজিবল ফর দ্য পেনশন অর্থাৎ ভিক্ষুকরা কিন্তু এই প্রকল্পের জন্য এলিজিবল হবে না। ওকে? এক্সক্লুশন বলছে কিছু। অ্যান অ্যাপ্লিক্যান্ট হু ইজ অলরেডি এ রিসিপিয়েন্ট অফ এ পেনশন আন্ডার অ্যানাদার স্কিম অর্থাৎ আপনি যদি অন্য কোনো স্কিম পেয়ে থাকেন, বুঝে নিন, আপনি গভর্নমেন্টের যদি অন্য কোনো স্কিম পেয়ে থাকেন, তাহলে পরে কিন্তু আপনি এই স্কিমের আওতাভুক্ত হবেন না বা বিধবা ভাতা পাবেন না। যেরকম কি? ডিসেবিলিটি পেনশন পাচ্ছেন, অথবা ওল্ড এজ অন্য কোনো পেনশন পাচ্ছেন, বা ফার্মার্স পেনশন পাচ্ছেন, তাহলে পরে কিন্তু আপনি এই উইডো পেনশন পাবেন না। ভালো করে বুঝে নিন। অনেকে আপনারা বলেন যে আমি লক্ষ্মী আপনি অন্য ওল্ড এজ পেনশন পাচ্ছেন, তাহলে পরে আপনি এইটা কেন পাচ্ছেন না? মানে বিধবা ভাতার কেন পাচ্ছেন না? আবেদন করছেন, রিজেক্ট হয়ে যাচ্ছে। এইটার একটাই রিজন। কারণ আপনি যদি অন্য কোনো স্কিমে অলরেডি টাকা পেয়ে থাকেন, তাহলে পরে কিন্তু এই উইথড্র পেনশন বিধবা ভাতার টাকা কিন্তু আপনি পাবেন না। বুঝা গেছে? তারপর কি অ্যাপ্লিকেশন প্রসেস আমরা দেখে নিচ্ছি, সেটা আমরা কিভাবে ফর্ম ফিল আপ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর ডকুমেন্ট নিডেড হলো গিয়ে আপনার আধার কার্ডের জেরক্স লাগবে, এবং সেখানে অবশ্যই সই করে দিবেন, কারণ সেলফ অ্যাটেস্টেড লাগবে। রেশন কার্ডের জেরক্স লাগবে, ভোটার কার্ডের জেরক্স লাগবে। যদি আপনি ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে, তাহলে পরে সেটা দিবেন। ইনকাম সার্টিফিকেট দিবেন, যে মাসে আপনার 1000 টাকা করে ইনকাম, সেটা সার্টিফিকেট দিবেন। আর ইনকাম সার্টিফিকেটটা আপনি অবশ্যই অনলাইনে আবেদন করতে পারেন। ঠিক আছে? অনলাইনে কিভাবে ইনকাম সার্টিফিকেট পেতে পারেন সেটা আমার অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিবেন। তারপর আপনার হাসব্যান্ড ডেথ সার্টিফিকেট লাগবে, ব্যাংকের পাসবই লাগবে, নমিনেশনের ফর্ম লাগবে। অর্থাৎ আম যদি নমিনি থাকে, তারপরে সেটা দিতে হবে। কারণ আপনি যদি মারা যান, তাহলে পরে সেই নমিনি সে টাকা পাবে। তো সেটা দিতে হবে। আর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে। তাহলে দেখে নিন আপনার ৯ টা ডকুমেন্ট কি, কি লাগবে। এটা আপনি রেডি করে রাখবেন যদি আপনি উইডো ভাতার জন্য আবেদন করে থাকেন। ঠিক আছে? এবার চলুন দেখে নেওয়া যাক ফর্মটা কিভাবে আমরা ফিল আপ করব। এটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জয় বাংলা পেনশন স্কিমের আন্ডারে এখানে দেখুন একটা উইডো পেনশন এখানে লেখা আছে, অ্যাপ্লিকেশন ফর উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতার জন্য আবেদন। এখানে আপনি অবশ্যই একটা কালার সাইজ ফটো লাগিয়ে দিবেন। ঠিক আছে? অ্যাপ্লিকেন্ট নেম এখানে আপনি নামটা ১ম এ দিবেন। তারপর আপনি এখানে লাস্ট নেম দিবেন। তারপর আপনার হাসব্যান্ডের নাম দিবেন, যিনি মারা গেছেন। লাস্টের নামটা দিবেন, মানে পদবিটা দিবেন এখানে। জেন্ডারটা লিখবেন। জেনারেল লিখবেন মানে এখানে টিক মেরে দিবেন। ডেট অফ বার্থটা দিতে হবে আপনার। তারপরে আম এখানে বয়স দিতে হবে, অর্থাৎ ১/১/২০২৫ হিসেবে দিবেন। আপনারা জানেন দুয়ারে সরকার অলরেডি ২৪শে জানুয়ারি থেকে 1st ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে আপনার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে। সুতরাং আপনি অবশ্যই যদি এই প্রকল্পটির সুবিধা উঠাতে চান, তাহলে পরে এই ফর্মটি ডাউনলোড করে নিন। আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অথবা আপনি দুয়ারে সরকারের যে ক্যাম্প হবে, সেখান থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। এবং আপনাকে বলে দেই, ২৮শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আপনার এই যাবতীয় ফর্মগুলোর প্রসেসিং হয়ে যাবে। কারণ আপনার দেখতে পাবেন যে আপনার ফর্মটি অ্যাকসেপ্ট হলো কি রিজেক্ট হলো, সবকিছু কিন্তু ২৮শে ফেব্রুয়ারির মধ্যেই সবকিছু গভর্নমেন্ট করতে বলেছে। ওকে? তো যাই হোক, তারপরে কি দিবেন? এখানে বাবার নাম, অথবা বাবার নাম দিবেন ১ম এ, তারপরে লাস্টে পদবী দিবেন। মায়ের নাম দিবেন, লাস্টে পদবী দিবেন। তারপরে আপনি যদি সিল কাস্ট হন, তাহলে সিল কাস্টে ক্লিক করবেন। আদার্স হলে আদার্স এ ক্লিক করবেন। মান্থলি ইনকাম অবশ্যই ৳১,০০০ হইতে হবে কিন্তু। ফ্যামিলি ইনকাম মান্থলি ৳১,০০০ হতে হবে।
তারপর আপনার আধার নাম্বারটা দিবেন এখানে। তারপরে ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এবার কনট্যাক্ট ডিটেইলস আপনি এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনার যে বিধানসভা এলাকার মানুষ, আপনি কোন বিধানসভা এলাকা আপনার সেটা লিখে দিবেন এখানে। ডিস্ট্রিক্ট লিখবেন, পুলিশ স্টেশন লিখবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যদি থাকে তাহলে সেটা লিখে দিবেন। জিপির নাম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার লিখে দিবেন। আপনি যদি ইয়ের হন, মিউনিসিপ্যালিটি এরিয়াতে হন তাহলে ওয়ার্ড নাম্বার লিখে দিবেন। ভিলেজের নাম লিখবেন এখানে, বাড়ির নাম্বার লিখবেন এখানে, রাস্তার নাম লিখতে পারেন। তারপর এটা ম্যান্ডেটরি না। যেহেতু যেগুলো স্টার মার্ক আছে সেটা ম্যান্ডেটরি। পোস্ট অফিসের নাম লিখবেন, পিন কোড দিবেন। ঠিক আছে? তারপর আপনি পশ্চিমবঙ্গে কতদিন ধরে বসবাস করছেন সেটা কিন্তু অবশ্যই লিখতে হবে। কারণ আপনি ওখানে দেখতে পেলেন যে একটা কন্ডিশন আছে আপনি কত বছর থেকে মিনিমাম পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা। আর আপনাকে মিনিমাম ১০ বছর হতে হবে পশ্চিমবঙ্গে বসবাস করছেন। তারপর মোবাইল নাম্বার দিবেন এখানে, ইমেইল আইডি দিবেন এখানে। ওকে? তারপর আপনি ব্যাংকের নামটা দিয়ে দিবেন, ব্রাঞ্চের নাম দিবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন আর আইএফএসসি কোড নাম্বার দিবেন। এবার আপনি যে ডকুমেন্ট গুলো দিলেন সেটা অবশ্যই এখানে বক্সে ক্লিক করে দিবেন। যে আপনি ধরুন যদি পাসপোর্ট সাইজ ফটো দিচ্ছেন তাহলে টিক মেরে দিবেন, ডেথ সার্টিফিকেট দিচ্ছেন টিক মেরে দিবেন, আধার কার্ড দিচ্ছেন টিক মারবেন, ভোটার কার্ড দিচ্ছেন এখানে টিক মেরে দিবেন, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে পরে এখানে টিক মারবেন। মানে যদি দিয়ে থাকেন আরকি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য দিয়ে দিবেন এখানে, তারপরে ইনকাম সার্টিফিকেটের জন্য এখানে দিয়ে দিবেন। পাসবুক মানে ব্যাংকের পাসবুক যেগুলো দিচ্ছেন সেটা এখানে টিক মেরে দিবেন। আদার্স যদি কিছু দিয়ে থাকেন রেশন কার্ড বা অন্য কিছু তাহলে এখানে টিক মেরে দিবেন। ওকে? তারপরে একটা সেলফ ডিক্লারেশন দিতে হবে যে আপনি গভর্নমেন্টের অন্য কোনো স্কিম পাচ্ছেন না। যদি আপনি অন্য কোনো স্কিম পান গভর্নমেন্টের, ধরুন আপনি ওল্ড এজ পেনশন পাচ্ছেন বা এনএসিপির কোনো পেনশন পাচ্ছেন, তারপরে বা মানবিকের পাচ্ছেন, তারপরে অবশ্যই এখানে টিক মেরে দিবেন। যদি অন্য কিছু পান তাহলে কিন্তু আপনার বিধবা ভাতার এই টাকা আপনি পাবেন না। কারণ অলরেডি গভর্নমেন্ট বলে দিয়েছে যে আপনি অন্য কোনো স্কিমে যদি বেনিফিট হয়ে থাকেন তাহলে পরে এই প্রকল্পের থেকে আপনি কোনো পয়সা পাবেন না। একটা অ্যাকনোলেজমেন্ট আপনাকে যখন আপনি ১০,০০০ দিবেন তখন আপনাকে রিসিভ করে দিবে। আপনার কাছে এটা রেখে দিবেন। ঠিক আছে? তারপরে এখানে ডেট অফ হাসব্যান্ডের ইয়ে লিখে দিবে ওরা একটা ডেথ সার্টিফিকেটের কত ছিল সেটা লিখে দিবে। ডেথ সার্টিফিকেট থেকে লিখবে হাসব্যান্ডের মৃত্যুর তারিখটা। ওকে। তারপরে একটা আপনাকে কনসেন্ট দিতে হবে সেটা হলো আধার অথেন্টিকেশনের জন্য। কারণ আপনি এখন জানেন সবকিছুই এখন আধার বেসড হয়ে যাচ্ছে। তো সেজন্য আপনার আধার কার্ডটি যাতে ওরা ইউজ করতে পারে আপনার কোনো আপত্তি নেই সেক্ষেত্রে। কারণ আপনার বায়োমেট্রিক এখানে দেখুন লেখা আছে নেম বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্টের জন্য এটা লাগবে। তো সেজন্য আপনি এখানে আধার নাম্বার বসিয়ে দিবেন। দিয়ে এখানে একটা সই করে দিবেন যে আপনার কোনো আপত্তি নেই। এই আধার কার্ডটা আপনার ইউজ করলে পারে। ঠিক আছে? বাংলায় একটা লিখে দিবেন এখানে আধার নাম্বারটা। তারপর আপনি একটা এখানে সই করে দিবেন। বুঝতে পারছেন? যদি কোনো এরপরও প্রবলেম হয় তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আ যদি কোনো আর কিছু জানার থাকে যেকোনো এই অ্যাপ্লিকেশন ফর্মের ব্যাপারে, ফিল আপ করার ব্যাপারে বা আম আরো কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে পরে আমি চেষ্টা করব আপনাদের পরবর্তী ভিডিওতে সেটা কভার করার জন্য। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।